গৌরী। কৌরির মুদিত চোখ জোড়া যেন আবেশে আরো ডুবে এলো। এই মানুষটার ডাক কেন এরকম কলিজা কাঁপিয়ে দেয়। উফ, তবে কি যে অনুভব হয়, নিজেকে যেন নিজের মধ্যে মনে হয় না। সহসা নিজেকে ধাতস্থ করলো, চোখ বুঝে কথার সূচনা করলো। এই ভোরবেলায় আপনাকে বিরক্ত করলাম। অবান্তর কথা কৌরি জানে, তবুও করলো। সেরকমই উত্তর দিল অপর পাশের লোকটা। ফোনটা তুমি দিয়েছো গৌরী, সেখানে সময়টা রাত না দিন, ভোর না সকাল। সময় নেওয়ার সময় তোমার অপেক্ষা গুরুত্ব হতে পারে না। তোমার কখনো মনে হওয়া উচিত না আমি বিরক্ত হয়েছি। প্রসঙ্গ এড়াতে চাইলো কৌরি। আজ শেষ পরীক্ষা। জানি তো আমি। দাদিয়াপা আজ একেবারে নিয়ে যেতে চাইছেন আমায়। দুপাশের নীরবতা চলল কিছু সময়, ফের শান্ত কণ্ঠের বার্তা এলো। যাও। সহজে মেনে নিল। হঠাৎই কৌরির মনে হলো তার যাবার বিষয়ে সে না বললেও মানুষটা জানে। এখন কি উপায়ে জেনেছে কৌরির জানা নেই। সে বিষয়ে প্রশ্ন করল না। নিশ্চয়ই মানুষটা ভেবেচিন্তে তাকে যেতে বলছে। না হলে তার একেবারে চলে যাওয়ার বিষয়টা শুনে ক্ষিপ্র হয়ে কোন পর্যায়ে গিয়ে দাঁড়াতো তা তার জানা আছে। মানুষটার সম্পর্কে ইদানিং ধারণা হয়েছে সুগভীর। নিবানের কথা মেনে শান্ত এবং সংক্ষিপ্ত উত্তর দিল সে। রাখছি তবে। তড়িৎ আবারও সেই ঘুমু ঘুমু ভারী গলার ডাক পড়ল। গৌরী। সহসা ডাক শুনল কৌরি। মান্যতা যাচ্ছে তোমার সাথে, ভুলেও মন খারাপ করবে না। পরীক্ষা মনোযোগ সহকারে এবং সুন্দরভাবে দেবে, কেমন? এবার নিশ্চিত হলো কৌরি। তার যাবার বিষয়টা সম্পর্কে মানুষ নিশ্চিত জানে। না হলে বিষয়টা এত তাড়াতাড়ি মেনে নেওয়ার কথা না, আর না এত শান্ত থাকার কথা মানুষটাকে। হঠাৎই কাল রাতে মান্যতার মুচকি মুচকি হাসির বিষয়টা মনে পড়ল। তাহলে কি আপুও জানে? হয়তো মান্যতা যাবে। মন উৎফুল্ল হলো কৌরির। ফের সংক্ষিপ্ত পরিসরে উত্তর দিল। একটু সময় নিয়ে কৌরি ফের বলল, রাখছি তবে, উঠে নামাজ পড়ে নিন। সময় নিয়ে ওপাশ থেকে উত্তর এলো। কথার পরিসমাপ্তি ঘটার পরও কেউ ফোন কাটল না। বালিশে মুখ গুজে কানে ফোন রাখা নিভানের ওপাশ থেকে মৃদু শব্দে কৌরির ধীমে ধীমে পড়া নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। সময় নিয়ে বেশ কিছু সময় সেই ছন্দময় শব্দও শুনল নিভান। কোমল কণ্ঠে ফের ডেকে উঠল। কৌরির কেন যেন মনে হচ্ছিল ওপাশের মানুষটার বলা এখনো শেষ হয়নি, আর তারও এখনো নিজের মনের মধ্যে জমা খচখচানো কাঙ্ক্ষিত কথাগুলো শোনা বাকি আছে, যা সে শুনতে চায়। নিভান ডাকতেই সহসা উত্তর দিল। বলুন। কৌরির বলার ভঙ্গিমা ওপাশের মানুষটাকে শান্তি দিল। হাসল সে, যা বালিশের তলানিতে মিলিয়ে গেল। মনের মধ্যে কত কথা, শত অনুভূতি চেপে রাখা মেয়েটাকে আর অপেক্ষা করল না নিভান। যেন ওই মেয়েটার মনের কথাগুলো বুঝে আবার তাকেই অভিব্যক্ত করাটা তার দায়। হ্যাঁ, দায়িত্ব। মেয়েটাকে ভালো রাখতে চায় যে সে, তাই তো দুজনের মনের অভিব্যক্তির দায় সে নিয়েছে। ভাবনার এক পর্যায়ে ঘুম জড়ানো অনুভূতিপূর্ণ নির্মল কণ্ঠে বলল, আমি কাল সন্ধ্যায় ফিরছি। পরশুদিন তোমার কাছে আসছি। শুধু আমি নই, আমরা আসছি। তোমাকে একেবারে আমার কাছে নিয়ে আসার জন্য আসছি। সে পর্যন্ত সাবধানে থাকবে কৌরি। আল্লাহ হাফেজ। থমকালো কৌরি, থমকালো নিজের হৃদস্পন্দন, থমকালো যেন সকল ইন্দ্রিয়ের কর্ম। কি বলছে এসব মানুষটা? তন্মধ্যে তার মধ্যে নিভানকে বিদায় বার্তা জানাতে ভুলল না। ফের ফোনটা সামনে নিয়ে নিষ্পলক সেদিকে তাকে কতক্ষণ দাঁড়িয়ে রইল। সেদিনের পরের দিন ফেরার কথা থাকলেও ফিরতে পারল না নিভান। তবে তার পরের দিন অফিস ট্যুর শেষ হতেই আর কোথাও এক সেকেন্ড সময় ব্যয় করল না। বাড়িতে ফিরতে কেমন যেন নিস্তব্ধ পরিবেশে পা পড়ল মনে হলো। হওয়ারই কথা। করির সাথে মান্যতা একা নয়, মৌনতাও গিয়েছে। বাচ্চাপাটি বাড়িতে না থাকলে পরিবেশ তো নিস্তব্ধই থাকবে। তবে এই নিস্তব্ধতা কেমন জানি অস্বাভাবিক ঠেকলো। তার গাড়ির শব্দ হলো, অথচ আজ মা দরজা খুললেন না। রানী সাহেবা খুলল, তাও তড়িঘড়ি করে খুলে দিয়ে চলে গেলেন। কেন? বরাবরই অফিসের কাজে দূরে কোথাও টুরে গেলে বাড়িতে ফিরতে গাড়ির শব্দ পেতেই মা এসে দরজা খুলে দাঁড়িয়ে অপেক্ষা করেন। আজ ভিন্ন, মা বাড়িতে নেই, থাকার তো কথা। হাফিজ ভাইকে গাড়ি বের করতে দেখলো। মা বাড়িতে থাকলে হাফিজ ভাইয়েরও থাকার কথা নয়। ভাবনার এক পর্যায়ে ড্রয়িং রুমে এসে দাঁড়ালো নিভান। তখনই হন্তদন্ত হয়ে বোরখার পর্দায় আবৃত নিহারিকা বেগমকে দেখে কপাল কুঁচকে গেল নিভানের। বাহিরে পোশাক। এই অসময়ে মা কোথায় যাচ্ছেন? কিছুক্ষণ বাদে তন্ময় আর ইভানকেও রেডি হয়ে বের হতে দেখে প্রশ্নটা মনে চড়াও হলো। নিভানকে দেখে নিহারিকা বেগম কিছু বলতে যাবে, তার আগেই নিভান প্রশ্ন করল, এই অসময়ে কোথায় যাচ্ছ মা? নানুমা ঠিক আছে তো? সকালে তো কথা হলো, তিনি ঠিক আছেন, তবে এত তাড়াহুড়ো করে? নিভানের কথা
কেড়ে নিয়ে নিহারিকা বেগম ব্যস্ত এবং বিচলিত গলায় বললেন, তোর নানুমা ঠিক আছেন, তবে কৌরি নাকি কাল থেকে ভীষণ অসুস্থ। কাল কেউ জানায়নি আমাদের। সকালে মান্যতা ফোন দিয়ে বলল মেয়েটা নাকি হসপিটালে ভর্তি। সময়টা মধ্যাহ্ন। শহুরে পিচঢালা রাস্তা। নিভানের গাড়ি চলেছে শাঁসা শব্দ তুলে তার গন্তব্যে। গাড়ির গতিবেগ খুব অস্বাভাবিক না হলেও স্বাভাবিক নয়, অথচ ছেলেটা সবসময় সাবধানতা অবলম্বন করে নিয়মমাফিক গাড়ি চালাতে পছন্দ করে, অভ্যস্ত। অনার্স লেভেলে গিয়ে নিভান যখন গাড়ি চালানো শিখল, অল্প সময়ের মধ্যেই দক্ষ হয়ে উঠল। তারপর থেকে তার গাড়িতে যতবার নিহারিকা বেগম চড়েছেন, নিপুণ হাতে ছেলেটার দক্ষভাবে গাড়ি চালানো উপলব্ধি করেছেন। কোলাহল রাস্তায় বরাবর ছেলেটা নর্মাল গতিবেগে কি সুন্দর দক্ষতার সহিত নিপুণ হাতে গাড়ি চালায়। তার গাড়িতে চললে আল্লাহর ভরসা করে তিনি নিশ্চিন্তে থাকেন, শান্তি পান, তৃপ্তি অনুভব করেন। সেই ছেলেটা প্রথম অ্যাক্সিডেন্ট করলো সেদিন, তবে নিজ দোষে নয়। বেখেয়ালিতে চলতে গিয়ে একজন মায়ের সঙ্গে তার বাচ্চাটাকে বাঁচাতে নিজেকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল। তবে আজ নিভানের হাত কেন অদক্ষতার পরিচয় দিচ্ছে? গাড়ির গতিবেগ কেন স্বাভাবিকের তুলনায় অস্বাভাবিক চলছে? কেন ছেলেটা নির্বিকার চাহনি ওনার কাছে এলোমেলো ঠেকছে? নিভান ক্লান্ত বলে কতটা পথ জার্নি করে বাড়ি ফিরতে না ফিরতে আবারও জার্নি, সেই ক্লান্ততায় নাকি অন্য কিছু? আচ্ছা, কৌরির অসুস্থতার সংবাদ নয় তো? হ্যাঁ, আজ নিজ চোখে ছেলের পরিবর্তন লক্ষ্য করেছেন নিহারিকা বেগম যখন নিভানকে জানালেন কৌরির অসুস্থতার খবর। হঠাৎই ছেলেটার স্বাভাবিক মুখে শান্ত আদল পাল্টে গেল, কুঞ্চিত কপাল মুহূর্তেই মিলিয়ে গেল, চোখের আকার হলো স্থির ঠান্ডা, যেন ভয়ঙ্কর কোনো দুঃসংবাদ শোনানো হয়েছে তাকে। অদ্ভুত চোখে চেয়ে চেয়ে ছেলের পরিবর্তিত রূপ দেখলেন তিনি। তখনও খেয়াল ছিল না কৌরির প্রতি নিভানের আলাদা নজরভঙ্গি। কিছু সময় নীরবতায় কেটে গেলেও যখন নিভান খুব স্বাভাবিক কণ্ঠে বলল, চলো, তখন যেন ওনার হুঁশ ফিরল। তারপর থেকে নিভানকে সূক্ষ্ম নজরে থেকে থেকে দেখছেন তিনি, আর অনুভব করছেন ছেলের অস্বাভাবিক পরিবর্তন। কৌরির প্রতি তার দুর্বলতা, এটা তো নিশ্চয়ই একদিনে হয়নি। তবে এতটা দুর্বল কৌরির প্রতি ওনার ছেলে হলো কবে থেকে, কখন, যা ওনার নজরে এড়িয়ে গেছে, নজরে পড়েনি? আশ্চর্য। গাড়ির গতিবেগ আগের চেয়েও আরো অস্বাভাবিক হতেই নিহারিকা বেগম ভাবনার ছেদ ঘটল। তড়িৎ বললেন, নিভান, গাড়ি থামা। মায়ের মৃদু আতঙ্কিত গলার শব্দে হুঁশে ফিরল, এমনভাবে মায়ের দিকে তাকালো সে। ফের অমায়িক হাসল, সে হাসি এলোমেলো ঠেকালো নিহারিকা বেগমের কাছে। আরেক ধাপ আশ্চর্য হলেন তিনি, নিভান এমনটা করছে, এই ছেলে ওনার? ততক্ষণে নিভান নিজেকে ধাতস্থ করে নিয়ে বলল, ভয় পাচ্ছ কেন মা? আমাদের একটু তাড়াতাড়ি যাওয়া উচিত, তাই গতিবেগ একটু বাড়িয়ে দিয়েছি, ভয় পেও না। আশ্বাস। আজ কেন যেন নিভানের কথার আশ্বাসে ভরসা পেলেন না তিনি। নিভানের হাতের দিকে তাকালেন। স্ট্রিংয়ে রাখা শক্তপোক্ত হাত দুটো সাবলীল নয়, কেমন অসাবলীল কাজ করছে। এর আগেও তো নিভানকে গাড়ি চালাতে দেখেছেন তিনি। অদ্ভুত চোখে চেয়ে চেয়ে ছেলের অস্বাভাবিক কাণ্ড দেখলেন আর বিস্মিত হলেন। কৌরির অসুস্থতায় সংবাদে এত অস্বাভাবিক হয়ে পড়েছে ছেলেটা, যার বহিঃপ্রকাশ ঘটাতে চাইছে না, কিন্তু ভিতরের অস্বাভাবিকতায় বহিঃপ্রকাশ ঘটে যাচ্ছে ছেলেটার। কি আশ্চর্য! গলায়ও আশ্চর্যতা ঢেলে তিনি ফের বললেন, নিভান, গাড়ি থামা। কেমন যেন ক্লান্ত মনে হলো নিজেকে। অনেকটা সময় যুদ্ধ চালিয়ে বিরতি নেওয়ার পালা। এমনভাবে দীর্ঘশ্বাস ফেলে মায়ের কথা মানল নিভান। ফাঁকা দেখে রাস্তার সাইডে গাড়ি দাঁড় করালো, মুহূর্তে মাথা এলিয়ে দিল সিটে। গতকাল তার আগের দিন পরীক্ষা শেষ হওয়ার পর মেয়েটার সাথে কথা হয়েছে, তারপর আর কথা হয়নি। প্রচুর ব্যস্ত ছিল নিভান, আর তার থেকেও ব্যস্ত ছিল মন। কখন কাজ কমপ্লিট করে বাড়িতে ফিরবে সে? জাহিদ সাহেব তো আগে থেকেই কৌরি সম্পর্কে জানেন। এবার মাকে জানিয়ে সবাইকে নিয়ে কৌরির কাছে যাবে সেই তারায়, অথচ তারা নিয়ে যাচ্ছে সে। কিন্তু কিভাবে? নিজেকে এলোমেলো করে নিয়ে। কৌরি এত অসুস্থ, জানায়নি কেন তাকে? পিছনে গিয়ে বস। ততক্ষণে গাড়ির পিছন সিট থেকে নেমে এসেছে তন্ময়ী আর ইভান। ভাইয়ের অস্বাভাবিক কর্মকাণ্ডে ইভান অবাক না হলেও তন্ময়ী হয়েছে, একটু নয় বেশ অবাক হয়েছে। কেননা নিভান নামক শ্রদ্ধাভাজন মানুষটাকে তার জানা আছে। তাই সহসা প্রশ্ন করল সে ইভানকে, নিভান ভাইকে কোনো অস্বাভাবিক লাগছে না? ভাসুরের নাম ধরতে নেই, তওবা পড়ো। সিরিয়াস বিষয়ে কেমন ফাজলামো! হঠাৎ কুচকে অদ্ভুত নজরে ইভানের দিকে তাকালো তন্ময়ী। সেটা দেখে একগাল হেসে দিল ইভান। চমৎকার সে হাসি। তবুও সে হাসিতে মোটেও গলল না তন্ময়ী, সেভাবেই চেয়ে রইল। সেটা দেখে তড়িৎ ইভান বলল, তোমার ভাসুরকে শুধু এখনো অস্বাভাবিক লাগছে, এটাই শুক্রিয়া করো প্রভুর কাছে। কৌরি বলতে সে অন্ধ, মেয়েটা অসুস্থ, তাতে আবার হসপিটালাইজড। এটা শুনে তোমার ভাসুর এখনো উদভ্রান্ত পাগল হয়নি, এখনো সুস্থ মানুষের মতো আচরণ করছে। প্রভুর শুক্রিয়া করো।
প্রহসন করে বলা ইভানের কথাগুলো হঠাৎ বিশ্বাস করতে পারল না তন্ময়ী। কৌরি আর নিভান ভাইয়া? যদি তাই হয়ে থাকে তবুও নিভান ভাইয়ার ব্যক্তিত্ব এমন উতলা উদ্ভ্রান্ত কখনো সে ভাবতে পারে না। তবে মন থেকে হওয়া টান মায়ার সম্পর্কগুলো আসলেই অদ্ভুত, অন্যরকম হয়। তাতে নিজের স্বভাব, ব্যক্তিত্ব সবকিছু এলোমেলো হয়ে যায়, এলোমেলো করে দেয় মন। এটা সে ইভানকে দিয়ে হাড়ে হাড়ে অনুভব করছে। যে মানুষটার কর্মকাণ্ডে রাগ, ক্ষোভ, ঘৃণা জন্মেছিল মনে, আজ মন তারই বসে। তার ছোঁয়ায়, তার ভালোবাসায় পার হচ্ছে নিজের দিনগুলো। সামনের সিটে গা ছাড়িয়ে বসা মানুষটাকে দেখে কেমন যেন তাকে নিয়ে অবিশ্বাস্য ভাবনাগুলো বিশ্বাস করতে বাধ্য হলো। ফের বোকা নজর ঘুরিয়ে ইভানের মুখের দিকে আনতেই হেসে মাথা ঝাঁকালো ইভান। বুঝালো, তুমি যেটা ভাবছো সেটাই। ফের সময় নিয়ে ফিসফিসিয়ে মৃদুস্বরে বলল, মনে হচ্ছে গাড়ি আমাকে চালাতে হবে। ততক্ষণে মায়ের আদেশ মেনে নেমে পড়ল নিভান। নেমে পড়লেন নিহারিকা বেগমও। তিনি নামতেই ইভানকে উদ্দেশ্য করে বললেন, তনয়কে নিয়ে সামনে গিয়ে বস, দাদা ভাই ক্লান্ত, গাড়ি তুই চালা। মায়ের আদেশ মেনে তন্ময়কে নিয়ে সামনে বসলো ইভান। জায়গা পরিবর্তন করে নিভানও গিয়ে বসলো পিছনের সিটে। সহসা চোখ বুজে গা এলিয়ে দিল সিটে। খুলে ফেললো শার্টের উপরের পরপর কয়েকটা বোতাম, যেন গায়ে জ্বালা ধরে গিয়েছে তার। অথচ ঠান্ডার মধ্যেও এসি চলছে নির্বিকার ভঙ্গিতে। নিহারিকা বেগম সূক্ষ্ম খেয়ালি নজরে সবটা খেয়াল করলেন। ধীরে সুস্থে গিয়ে বসলেন ছেলের পাশে। ফের ইভানকে গাড়ি ছাড়তে বললেন। সময় গড়ালো, গাড়ি চলছে স্বাভাবিক গতিতে। আর সেই স্বাভাবিকতা বজায় রেখে গাড়ির মধ্যে চলছে পিনপিন নীরবতা। হঠাৎই সেই নিঃশব্দতা ছাড়িয়ে নিভানের শান্ত গলার স্বর শোনা গেল। ছেলেটা তখনও চোখ বুজে গাড়ির সিটে গায়ে লিয়ে বসে আছে। নিহারিকা বেগম স্থির নজরে সেদিকে তাকায়। সেটা বুঝে মনে হয় নিভান কথা পারল। মা, আমি কৌরিকে বিয়ে করতে চাই। নিহারিকা বেগম শুনলেন কিন্তু কিছু বললেন না। সবটা বুঝেও কেন যেন নিভান আর তার কর্মকাণ্ডগুলো বিশ্বাস করে উঠতে পারলেন না। সত্যিই ছেলের পরিবর্তন নজরে পড়ার মতো, অথচ এর আগে ওনার নজরে পড়ল না। কি করে? মা, নীরবতা ভেঙে এবার কথা বললেন নিহারিকা। গলার স্বর স্বাভাবিক রেখে বললেন, শুনেছি তো। মায়ের প্রসন্ন স্বর শুনে নিভান কেন যেন আর কথা বাড়ালো না। তখনও ছেলের শ্যাম শান্ত মুখের দিকে নিষ্পলক তাকিয়ে নিহারিকা বেগম। কি নির্বিকার শান্ত আদল, অথচ তার বিচলিত কর্মকাণ্ড বলে দিচ্ছে ভিতরে ভিতরে কতটা অশান্ত সে। সহসা হাত বাড়িয়ে নিভানের শক্তপোক্ত রুক্ষ হাতের উপর নিজের কোমল হাতটা রাখলেন। এই স্পর্শ যেন নীরব আশ্বাস। মাতৃ স্পর্শ পেতেই নড়ে চড়ে উঠল নিভান। তবে চোখ খুলল না। সেভাবে চোখ বুজে রেখে মায়ের হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে বুকে চেপে ধরল, যেন ভিতরে বয়ে চলা অস্বাভাবিকতার ঝড়টা ঠান্ডা করতে চাইল। ছেলের বলিষ্ঠ বুকে হাত পড়তেই মুহূর্তে চমকে উঠলেন নিহারিকা বেগম। ছেলের হৃদস্পন্দনের অস্বাভাবিকতা টের পেলেন নিগারভাবে। বুকের খাঁচার ভিতরে হৃদযন্ত্রটা যেন ঢিপ ঢিপ তালে নয়, উগ্র বেগে উথাল পাতাল ঝড় বইছে, তালে চলছে। মানেটা কি এতটা অস্বাভাবিক আচরণ কৌরির জন্যে? নজর যেন পিছনের সব বিস্ময় আশ্চর্যতা ছাড়িয়ে গেল। ছেলের বুঝে থাকা মুখের দিকে কেমন আশ্চর্যজনক নজর নিয়ে তাকিয়ে রইলেন। মনে হলো উনি ওনার গর্ভে ধারণ করা লালিত পালিত এতদিনে চেনা সুপরিচিত শক্তপোক্ত কঠিন ব্যক্তিত্বের ছেলেটাকে নয়, সম্পূর্ণ অজানা অচেনা কাউকে দেখছেন। আর তার অস্বাভাবিক কর্মকাণ্ডগুলো বেজায় অবাক চোখে উপলব্ধি করছেন নিভান। হঠাৎই অনেক আগের পুরনো কিছু স্মৃতি মনে পড়ল। সেই মানুষটারই তো ছেলে। ছেলের কর্মকাণ্ড তো বাবার মতোই হওয়ার কথা। মানুষটার গায়ের রংটা ছিল শ্যাম কালো, কিন্তু ভিতরের মনটা ছিল অমায়িক, ঝকঝকা, পরিচ্ছন্ন, মায়াময়। নিজের মানুষ বলতে তার ভালোবাসার যত্নগুলো ছিল নজরে লাগার মতো। যেমন ধৈর্যশীল শান্ত স্বভাবের মানুষ ছিলেন, তেমন সহনশীল। আর নিহারিকা বলতে মানুষটা ভালোবাসায় মুড়িয়ে রেখেছিলেন। একটা সময় কটাক্ষ করে কত আত্মীয় স্বজন কত কথা বলতো। রঙে চাপা ছেলেদের বউ সুন্দর হলে সেসব ছেলেরা নাকি বউ যত্নে রাখে, খুব ভালোবাসে, তাই আউসাফও তার বউ বলতে পাগল। আরও কত কথা। লজ্জা পেতেন। সেই লজ্জায় যেন দ্বিতীয়বার না পড়তে হয়, তাই মানুষটাকে আড়ালে বকতেন, কথা শোনাতেন। অথচ কে শোনে কার কথা? তার যত্নশীলতা চলতো তার নিয়মে। আর তারই তো ছেলে নিভান। ঠিক কতটা সময় ঘুমিয়ে কাটিয়েছে কৌরির জানা নেই। তবে ঘুমের ওষুধের প্রভাব কাটতেই গভীর ঘুমটা কেটে গিয়ে সকল ইন্দ্রিয় যেন সচল সজাগ অনুভব হলো। ঘুমের প্রভাব পুরোপুরি না কাটায় আর শারীরিক দুর্বলতায় চোখ যেন ডুবে রইল। কিছুতে মেলাতে ইচ্ছা করল না। তবে ঘুমের রেশটা কেটে সকল ইন্দ্রিয় যখন সচল হলো, সুপরিচিত তীব্র একটা সুগন্ধ নাকে এসে বাড়ি খেয়ে মস্তিষ্কে হানা দিল। অনুভবে নাকি সত্যি? আচ্ছা, মানুষটার তো আসার কথা ছিল, তবে কখন আসার কথা ছিল? আজ না গতকাল? ঘুমের ওষুধের ঘোরে খেয়াল করতে পারল না। গভীর ভেবেও সময় দিন চলছে নাকি রাত সেটা আন্দাজও করতে পারল না।
তবে কি মানুষটা নিজের কথা রাখতেই সত্যি চলে এসেছে? হঠাৎ ডক্টরের বলা নিজের অসুস্থতার কারণগুলো কানে বেজে উঠল। মুহূর্তে মনটা তিতকুটে অনুভূতিতে ডুব দিল। কেন এসেছে মানুষটা? তার জীবনটা অভিশপ্ত, আর সেই জীবনে যাকে জড়াবে সেও তো অভিশপ্ত হবে। নিশ্চয়ই মানুষটা শুনেছে সে অসুস্থ, কারণটাও এত সময় জেনে গিয়েছে। তবে এখনো কেন এখানে মানুষটা? কৌরি শিওর মানুষটা এসেছে এবং তিনি তার অতি সন্নিকটে বসা। এত সময় যে সুগন্ধটা মৃদু মৃদু নাকে লাগছিল, এখন সেটা তীব্র গাঢ় রূপ নিয়েছে। চোখ মেলতে চেয়েও মেলল না কৌরি। পেশেন্ট বেডের পাশে স্টিলের টুলে বসা মানুষটা তখনও তীক্ষ্ণ নজরে কৌরির ঘুমন্ত মুখের পানে চেয়ে গভীর নজরে কৌরির ঘুমন্ত মুখের গতিবিধি পর্যবেক্ষণ করে চলেছে সে। পুরো ঘণ্টাখানেকের অপেক্ষার প্রহর বুঝি শেষ হলো এবার। তবে সজাগ হয়েও কৌরি যখন চোখ মেলল না, কারণটা বুঝি অনুধাবন করতে পারল। সময় নিয়ে ঝুঁকল নিভান। কৌরির মুখের সন্নিকটে মুখটা নিয়ে খুব শান্ত কণ্ঠে বলল, ডক্টর কি বলেছে জানো? বলেছে বিয়ের আগে বাচ্চা হওয়ার প্রসেসিংটা কমপ্লিট করে নিতে। তুমি কি বলো? ডাক্তারের পরামর্শটা কিন্তু আমার বেশ মনে ধরেছে। সর্বাঙ্গের কম্পিত শিরশিরানিটা জানান দিল সামনের মানুষটার শীতল গলার কথার ওজন ভার। ফাজলামো করে বলা কথাটার গলার স্বর মোটেও সুবিধার ঠেকল না কৌরির কাছে। তার উপর রেগে গেছে মানুষটা। গলার স্বরটা তেমনই জানান দিল। ভীষণ কান্না পেল কৌরির। ভুলেও চোখ মেলল না, আর চোখ না মেলেও আন্দাজ করতে পারল সামনে বসা মানুষটার কঠিন করে রাখা মুখায়বয়ব। শান্ত অথচ রাগান্বিত দুটো চোখ। নিভান কৌরির গতিবিধি খেয়ালি নজরে দেখল। আরও ঝুঁকল সে। ফের রাগ সামলাতে না পেরে বলেই বসল, তোমাকে কি বলেছিলাম বলো? বলেছিলাম না ঠিক অসুখ বাদলে তোমাকে কিন্তু নিবান ছেড়ে কথা বলবে না। আস্তে রাখো। মেরে ফেলুন না আমায়। এরকম অভিশপ্ত জীবন আমার চাই না। যার সদ্য জীবন বাঁচাতে মা চলে গেলেন, যার চিন্তায় বাবাও গত হলেন, এখন আপনি মেরে ফেলুন। সত্যি এই অভিশপ্ত জীবন আমার চাই না। নিভান চোখ বুজে দাঁতে দাঁত চেপে কৌরির বকে চলা প্রলাপ শুনল। কৌরিকে প্রেসার দিয়ে এমন কথাগুলো সে বলতে চায়নি, কিন্তু মেয়েটাকে এরকম হসপিটালের বেডে শুয়ে থাকতে দেখে নিজেকেও ঠিক রাখতে পারছে না। পাতলা শরীরটা কিভাবে বেডের সাথে লেপ্টে আছে। একটু আগে রক্তের একটা স্যালাইন শেষ হয়েছে। নিজ হাতে স্যালাইনের লাইনের সুইচটা টেনে খুলেছে সে। ফর্সা হাতটা ফুলে জায়গাটা লাল হয়ে আছে। কি অবস্থায় নিয়ে গেছে নিজেকে। ডক্টর বলেছে সমস্যাটা শুরু হওয়ার কিছু মাস বা বছরের মধ্যে ডক্টরের শরণাপন্ন হওয়া উচিত ছিল আপনাদের। অথচ বোকা মেয়েটা মাত্রাধিক পর্যায়ে যাওয়ার পর ব্যাপারটা সবাইকে জানিয়েছে তো জেনেছে সবাই। রাগ কি তবে সহজে কন্ট্রোল রাখা যায়? সেই অসুস্থ মেয়েটাকে না পারছে কাছে টানতে, আর না পারছে তার উপর জমা রাগ ক্ষোভের কথাগুলো ভিতরে চেপে রাখতে। কৌরি কথা শেষ করতেই অনিমেষ গলায় বলল, কিন্তু আমার যে ওই অভিশপ্ত নারীটাকে চাই। চাই মানে চাই। তুমি অভিশপ্ত হও বা কলঙ্কিনী, তবুও তোমাকে চাই আমার। দৃঢ় কণ্ঠের বার্তা। এবার চোখ মেলল কৌরি। মুহূর্তে দুপাশের কার্নিশ বেয়ে হড়হড় করে নামলো নোনা জলের স্রোত। ভাসমান নোনা জলের ঝাপসা চোখে নজরে পড়ল ক্লান্ত শুষ্ক একটা কঠিন মুখায়বব। শ্যামবর্ণ রংটা আজ আরও চাপা দেখাচ্ছে। সবসময় পরিপাটি রূপটা নেই, কেমন উদ্ভ্রান্ত অথচ মায়াময়। গায়ের সাদা শার্টটার এলোমেলো অবস্থান। এরকম উদ্ভ্রান্ত অগোছালো কখনো দেখেছে মানুষটাকে? কখনো দেখেনি কৌরি। সবসময় তার পরিপাটি রূপ দেখেছে, অথচ আজ এই রূপ। ফের চোখ বুজে নিল কৌরি। কার জন্য এমন উদ্ভ্রান্ত পাগল পাগল অবস্থা মানুষটা? তার জন্যে? কঠিন চোখে কৌরির কান্না দেখে গেল নিভান। কার্নিশ বেয়ে গড়িয়ে চলা নোনা জলের দিকে কিছু সময় চেয়ে ধপ করে উঠে দাঁড়ালো সে। গলার স্বর স্বাভাবিক রেখে বলল, আজ মঙ্গলবার, এখন থেকে 3 দিন পর শুক্রবার, আর সেদিনই আমাদের বিয়ে। এখন সন্ধ্যা, একটু পরেই তোমাকে বাড়িতে নিয়ে ফিরছি। কৌরির বিস্মিত মুখের দিকে না চেয়ে বাহিরের পানে পা বাড়ালো নিভান। সেটা লক্ষ্য করে আশ্চর্য গলায় কৌরি বলে উঠল, এটা হতে পারে না। থেমে গেল নিভান। পিছে মুড়ে বলল, কি হতে পারে না? তুমি বাড়িতে ফিরতে চাও না নাকি বিয়েটা করতে চাইছো না? বিয়েটা? কেন হতে পারে না? কেনর উত্তর দিতে গিয়ে থমকে গেল কৌরি। সেদিকে কেমন অদ্ভুত নজরে চেয়ে রইল নিভান। সেই নজরে বেশি সময় তাকিয়ে থাকতে পারল না কৌরি। নজর ফিরিয়ে নিয়ে দাঁতে দাঁত চেপে কান্না আটকে কেমন করুণ গলায় বলল, কেন বুঝছেন না আপনি? আবারও কৌরির দিকে এগুলো নিভান। বেডের পাশে দাঁড়িয়ে শান্ত নির্বিকার গলায় শুধালো, কি বুঝবো? আর কি বুঝতে চাইছো তুমি? নিভানের দিকে ফিরল কৌরি। শান্ত হয়ে তার দিকে তাকিয়ে থাকা চোখ দুটোতে চোখ রাখলো। কথাটা বলতে গলায় বিঁধলেও ঢোক গিলে কথাটা কাটাছেঁড়ার মতো ভেদ করে মুখে আনলো, যদি আমি কখনো মা না হতে পারি? দাঁড়িয়ে থেকেই নিভান ঝুঁকলো কৌরির পানে। শার্টের বোতাম খোলা থাকায় উকি ঝুঁকি দিল লোমশের আস্তরণে আকর্ষণীয় বুক। পলকে নজর সরিয়ে নিভানের চোখে চোখ রাখলো কৌরি। সেই নজরে নজর স্থির রেখে দৃঢ় কণ্ঠে বলল নিভান, যদিও ডাক্তার তেমন কিছু বলেনি,
তবে তুমি যদি কখনো মাও না হতে পারো, আমি কখনো বাবা হতে চাই না গৌরী। থামল নিভান। কৌরির নিষ্পলক তাকিয়ে থাকা চোখের দিকে বেশ কিছু সময় তাকিয়ে থেকে এবার কণ্ঠ কোমল করে বলল, সেদিন ঝড় বর্ষার দিনে যখন তোমাকে ওই অবস্থায় দেখলাম, আমার কলেজের মধ্যে লুপিয়ে ফেলতে ইচ্ছে করছিল তোমাকে। আজও সেই ইচ্ছাটা তীব্র চেষ্টা পেয়েছে। তৃষ্ণায় পাগল পাগল অনুভব হচ্ছে ভেতরটা, কিন্তু আমি পারছি না তোমাকে কাছে টানতে, আর আমি চাইছি না তোমাকে সম্পর্কে বড়িতে তোমাকে সইতে। প্লিজ গৌরী, প্লিজ গৌরী, এই তৃষ্ণাটুকু মেটাতে সাহায্য করো আমাকে। ঠুনকো অবস্থা বা অযৌক্তিক কোনো বাধা আমাদের দূরত্বের কারণ হতে পারে না। তাই এইসব কারণ উল্লেখ করে আমার তৃষ্ণাটা দম বন্ধ করা অনুভূতিতে পরিণত করো না প্লিজ। এমন মানুষকে স্বামীরূপে পাওয়া ভাগ্য, শুধু ভাগ্য নয় সৌভাগ্য তো বটেই। অথচ সেই মানুষটাকে নিজের দুর্ভাগ্যের সাথে জড়িয়ে নিয়ে বঞ্চিত করবে কত পাওয়া থেকে, যা মানুষটার প্রাপ্য। কিন্তু মানুষটা তো বুঝতে চাইছে না, আর বুঝবে এই আশা করে না কৌরি। তবুও মানুষটার ভালো তো সে চায়। কৌরির ভাবনার মাঝে নিভান সরে দাঁড়ালো। ওই ভারাক্রান্ত অবুজ চোখ, কান্নায় রক্তিম আভা ছড়ানো লাল নাক, শুষ্ক ঠোঁট, মলিন মুখ তাকে টানছে, একটু নয় গভীরভাবে টানছে। যখন তখন কিছু একটা অঘটন ঘটে যেতে পারে, এই জন্য হয়তো হারাম নারী থেকে দূরে থাকার নিষেধাজ্ঞা জরুরি। নিভান আর দাঁড়ালো না, আর না কৌরির উত্তরের আশা করলো। সহসা পা বাড়িয়ে কেবিনের বাহিরের দিকে অগ্রসর হলো। সেটা লক্ষ্য করে কৌরি দুর্বল গলায় কয়েকবার ডাকলো তাকে, তবুও পিছ ফেলল না নিভান। এই ডাকের অর্থ তার জানা আছে, খুব ভালো করেই জানা আছে। এবার বেশ দুর্বল অস্ত্র ব্যবহার করলো কৌরি। মৃদু চঞ্চল গলায় ডাক দিল, নিভান। থমকালো পা। সময় নিয়ে নিজেকে ধাতস্থ করে ফের পা বাড়ালো সামনের দিকে। এই ডাক উপেক্ষা করার নয়, তবুও উপেক্ষা করতে হবে তাকে। ভিতর থেকে দুর্বল করে দেওয়া এই ডাকের অর্থ কৌরি জানে, তাই দুর্বল করতেই এই ডাক। তবে কৌরির চাওয়া আবদার পূরণ করা তার জন্য কখনো সম্ভব নয়। আবদার তো নয়, অনর্থকর অনাবদার, যা নিভানের দ্বারা পূর্ণ করা আদৌ সম্ভব নয়। নিভানের চলে যাওয়ার পানে কেমন করুণ চোখে তাকিয়ে রইল কৌরি। নজরের আড়াল হতেই চোখ বুজে নিল সে। আশা করেছিল এইটাকেও কাজ হবে না, তবে শেষ চেষ্টা করতে আপত্তি কোথায় মানুষটাকে থামাতে। তাই ভেতরের বিড়ম্বনা অস্বস্তি ঠেলে দিয়ে তার বয়সের কত বড় মানুষটাকে নাম ধরে ডেকেছে, অথচ ফলাফল শূন্য। ফলাফল শূন্যই তো আশা করেছিল সে। তবুও চেষ্টা বিফলতা আনতেই মনটা হতাশ হলো। ভিতরটা হু হু করে উঠল তীব্র যাতনায়। গতকাল বিকাল থেকে অতিমাত্রায় পেট ব্যথা, স্বাভাবিকের চেয়ে প্রচণ্ড রক্তক্ষরণে পাগল প্রায় অবস্থা ছিল তার। শরীরের এই অবনতির কথা বাড়ির মানুষ জানতে পারল রাতে। তখন ডক্টরের শরণাপন্ন হওয়ার মতো অবস্থা ছিল না। সময়টা ছিল গভীর রাত, তাই সারাটা রাত প্রচণ্ড ব্যথায় কাটাতে হয়েছে তাকে। সকাল হতেই শারীরিক অবনতির কারণে আর দেরি করা হয়নি। হসপিটালে আনতেই এমার্জেন্সিতে ডক্টর দেখানো হয়েছে। সবটা করেছে নাহিদ আর কৌরির ছোট চাচা। তারপর ডক্টর রোগীর বক্তব্য অনুযায়ী বিভিন্ন টেস্ট সহ নিজেও পরীক্ষা নিরীক্ষা করলেন। রিপোর্ট দেখার আগে যেটা ধারণা করলেন অবলীলায় রোগীর সামনে সেটা উপস্থাপন করলেন। তবে রিপোর্ট অনুযায়ী ওষুধ দেওয়ার আগে কৌরির অতিমাত্রায় পেট ব্যথা আর ব্লিডিং বন্ধের ঔষধ সহ ঘুমের ওষুধ খাইয়ে দিয়েছিলেন, যার রেশ কেটে গিয়ে ভর করেছে এখন অনেক চিন্তা। নিজের অসুস্থতার ভাবনা বাদ দিয়ে ভর হয়েছে ওই মানুষটার চিন্তা। সত্যি কি মানুষটা বিয়ের চিন্তা ভাবনা করে ফেলেছে? ভাবনাটা আর এগোতে পারল না। তন্মধ্যে কেবিনে ঢুকে পড়ল প্রিয় কিছু মুখ। নিহারিকা বেগমকে দেখে কেমন যেন মন আবেগপ্রবণ হলো, সহসা কেঁদেও ফেলল। তা দেখে তড়িঘড়ি করে কৌরির কাছে গিয়ে বসলেন তিনি। স্নেহময় হাতে কৌরিকে বেড থেকে তুলে বুকে জড়িয়ে নিয়ে আদুরি বুঝদারি কত কথা বলতে থাকলেন। মাথায় ঘন ঘন মাতৃত্ব স্পর্শে আদর ছোঁয়াতেও ভুললেন না। এক পর্যায়ে গিয়ে উচ্ছ্বসিত কণ্ঠে বললেন, আমার নিবানের বউ হবি কৌরি, চল না তোকে একবার নিয়ে রেখে দিয়ে আমার কাছে। এই কৌরি, জানিস তোর জন্য আমার ছেলেটা ভালো নেই। আমার নিবান সমগ্র পৃথিবীর মেয়ে দেখেই ফুল করিতে এত পাগল হলো। কি করে রে? বিশ্বাস কর, তোর জন্য ছটফট করতে দেখে আমারই বিশ্বাস হচ্ছিল না ও আমার সেই নিবান, যার নিজের ইচ্ছা, আকাঙ্ক্ষা, শখ, চাওয়া পাওয়া বলতে মুখ ফোটেনি কখনো। অথচ আজ আমার কাছে কি নির্দ্বিধায় সে চেয়ে বসলো তোকে। চল না করি আমার বাচ্চাটাকে ভালো রাখতে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।